প্রিয় দর্শক, কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের স্বাস্থ্যের কথা বলে, আপনাদের প্রতিদিনের জীবনকার অসুখ বিসুখের কথা বলে। কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাই একজন বিশেষজ্ঞ অতিথিকে। আজকেও জানিয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন বাংলাদেশের একজন বরেণ্য চিকিৎসক, প্রথিতযশা চিকিৎসক, যাকে সবাই এক নামে চেনেন, এমিরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ স্যার, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেঙ্গু। আমাদের বিষয় এই জন্য আজকে ফের ডেঙ্গু। বছর বছর আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে, ডেঙ্গু হানা দেয় একটা মূর্তিমান আতঙ্ক হয়ে, এবং প্রতি বছরই 100-এর উপরে মানুষের জীবন কেড়ে নেয়। অনেক মানুষ প্রতি বছর হাসপাতালে ভর্তি হয় এই রোগে। প্রাণের ক্ষতি তো হয়ই, সেই সাথে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এদেশের মানুষ। আবারও ডেঙ্গু আতঙ্ক হয়ে আসছে। এখন চলছে গ্রীষ্মকাল, সামনে আসছে বর্ষা। এইসব বিষয় নিয়েই আজকে কথা বলবো আমাদের অতিথি ডাক্তার এবিএম আবদুল্লাহ স্যারের সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, ডেঙ্গু তো আমাদের বলা যায় কড়া নাড়ছে। মানে এই যে গ্রীষ্ম শেষে বর্ষার যে সময়টা আসছে, এবং সাধারণত জুন জুলাই থেকে শুরু হয়ে যায় ডেঙ্গুর প্রতি বছরই আমরা দেখছি যে আগের বছরের তুলনায় পরের বছর, অন্তত গত 4-5 বছর ধরে কিন্তু এটা চলতে, মাঝখানে করোনার সময় বোধহয় 1 বছর একটু কম ছিল। তো কেন স্যার আমরা ডেঙ্গু থেকে মুক্তি পাচ্ছি না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তার আগে একটা কথা বলে নেই, আপনারা যেটা বলছিলেন যে প্রতি বছর ডেঙ্গু করা নাড়ছে না, নাড়া অলরেডি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আর একটা কথা বলছেন যে ওই মে জুন জুলাইয়ের দিকে হয়, এটি কিন্তু আর ঠিক ওই মানে আর মৌসুমি রোগ না, সারা বছর ব্যাপী হচ্ছে। এবার জানুয়ারি থেকেই শুরু হয়েছে, এবং গত বছর থেকে এই ট্রেন্ডটা আমরা 2023 থেকেই দেখছি। আগে একটু বলতাম যে এপ্রিল মে জুনের দিকে শুরু হয়, বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্ক। আবার সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর যখন শীত শুরু হয়, তখন সাধারণত বলতাম এটা কমে যায় বা থাকে না, এরকম। গতবার কিন্তু সারা বছরই ছিল, সেই জানুয়ারি থেকে ছিল, শীতের মধ্যেও ছিল, এবং এইবার জানুয়ারি থেকেও কিন্তু শুরু হয়ে গেছে এটার, এবং ডেইলি আক্রান্ত আজকে পর্যন্ত কিন্তু অনেক আক্রান্ত হয়ে গেছে। সুতরাং প্রথম কথাটা হলো এটার মৌসুমি রোগ না, সারা বছরব্যাপী যে কোনো সময় যে কোনো সময় হচ্ছে, হতে পারে, ভবিষ্যতেও কী হবে হয়তো হবেই। সেকেন্ড হলো আরেকটা যেটা ইম্পর্টেন্ট ছিল, বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্ক। বৃষ্টি হলেই পানি জমে, যে কোনোখানে পানি জমলেই, মানে ঘরের বাইরে আর কি, পানি জমলে মশা ডিম পারে। পরিষ্কার স্বচ্ছ পানিতে, যদিও আজকাল বলে যে নোংরা পানিতেও হয়, লবণ পানিতে, এটা থিওরিটিক্যালি হয়তো হয় খুব সামান্য, স্টিল এখনও কিন্তু পরিষ্কার পানিতেই ডিম পারে, কিন্তু এটা তো ঘরের বাইরে। কিন্তু এটা তো নামই গৃহপালিত মশা, ডোমেস্টিক মশা। আপনার আমার সুন্দর সুন্দর ঘর বাড়িতে কিন্তু এটা ডিম পারে, এটা কিন্তু তার সুন্দর বলতে পারেন তার আবাসস্থল। আপনার আমার যে কোনো জমা পানি, ফ্রিজের নিচে বলেন, এসির নিচে বলেন, ফুলের টব বলেন, তারপরে যে আছে বাথটাব বলেন, বা কমোডটা আছে, কেউ হয়তো 5-7 দিন কোথাও গেছে ছুটিতে, পানি তো জমেই থাকবে, ওর মধ্যে কিন্তু ডিম পারে। অথবা ঘরে কোনো যে কোনো হাঁড়ি পাতিল বাদে যাই বলেন, ছাদ বাগানও আছে, ছাদ বাগানে ওই যে ফুলের টব বলেন, ড্রাম আছে জমা পানিতে, ওখানে কিন্তু ডিম পারে। অর্থাৎ এই মশা ঘরের বাইরে যেমন ডিম পারে, তার বংশবৃদ্ধি হয়, ঘরের মধ্যেও কিন্তু এটা ডিম পারে এবং তার বংশবৃদ্ধি হয়। এই জন্যই ডেঙ্গুটা নিয়ন্ত্রণ করা বা নির্মূল তো হবে না, নিয়ন্ত্রণেই কঠিন হয়ে দাঁড়াইছে, কারণ এটা তো আপনার আমার ঘরে বাস করে। আরেকটা পয়েন্ট বলতে হয়, সেটা হলো একসময় তো শুধু বড় বড় শহরে হতো এটা, সিটি কর্পোরেশন, জেলা বলেন, বিভাগে বড় শহর, সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি, এখানে তো সারা দেশে কিন্তু ছড়িয়ে গেছে। গ্রামে গঞ্জেও কিন্তু ডেঙ্গু হচ্ছে। 64 গতবার তো আমরা দেখছি 64টা জেলার কোথাও কিন্তু বাদ নাই, অনেক জায়গায় কিন্তু হয়েছে, এবং গতবার অনেকগুলো কিন্তু মারাও গেছে। আপনার যেটা কথা, আরেকটা কথা বলছেন আপনি, ডেঙ্গু যদিও রুটন রোগ না, সেই 2000 সন থেকে কিন্তু আমরা ফাইট করছি, কয়েক বছর পর বা বছর কম বেশি ওঠানামা করছেই। বেশি ছিল 2019-এও ছিল, 2020, 21, 22, 23, সবচেয়ে ভয়াবহ 2023 গত বছর আক্রান্ত ছিল 3,21,000-এর উপরে, এবং মারা গেছে কিন্তু 1705। এটা তো সরকারি হিসাব, কিন্তু বাস্তবে হয়তো হারও প্রচুর ছিল, তাই না? সরকারি বলছে 3,21,000, মানে তো অন্যান্য হয়তো রোগী ঘরে ছিল, ট্রিটমেন্ট নেয়, ওখানে ঘরে হয়তো মারাও গেছে। প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি।
প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি। এটা কিন্তু ভয়াবহ। এবারে সবচেয়ে ভয়াবহ দিক হলো এই মে মাস পর্যন্ত, জানুয়ারি থেকে শুরু হয়েছে, আজকে পর্যন্ত 2545 জন হয়ে গেছে এ পর্যন্ত সরকারি হিসাব, এবং মারা গেছে 32 জন। গত বছর যদি এই সময়টা জানুয়ারি থেকে মে পর্যন্ত আক্রান্ত কিন্তু এত ছিল না, এত লোক কিন্তু মারাও যায় নাই। সেই জন্য সবার কিন্তু ভয়, যে প্রথম দিন করা নাড়ছে না, শুধু আমাদের মধ্যে কিন্তু একটা ভয় ঢোকাচ্ছে, হয়তো আক্রান্তের হার বেড়ে যাবে, মৃত্যুর মিছিলও বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, হয়তো একটা ভয়াবহ রূপ ধারণ করতেও পারে। যদিও আমি বললাম ভয়াবহ কথাটা, এটা আসলে কাউকে ভয় দেওয়ানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো সবাই যেন সতর্ক হয়, সচেতন হয়, কীভাবে থেকে প্রতিকার প্রতিরোধ করা যায়। শত্রু তো আমাদের চেনা, এডিস মশা, তাই তো? এই শত্রুটাকে কীভাবে নির্মূল করা যায় বা বধ করা যায়, যাই বলেন, যদি আমরা একটু সতর্ক না হই তাহলে ভয়াবহ আকার হওয়া মানেই তো ঝুঁকিটা একটু বাড়বে। আর ঝুঁকি বাড়ার আরেকটা কারণও রয়ে গেছে, আপনিও নিশ্চয়ই সম্বন্ধে ভালোই জানেন। দেখুন তো 4টে সেরোটাইপ, 1, 2, 3, 4, এবং প্রথমবার যখন আক্রান্ত হয় তো সিরিয়াস হয় না। কেউ তো নর্মাল সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা ফ্লু এগুলোই মনে করে, কেউ তো টেরই পায় নেই, একটু সামান্য জ্বর হয়েছে, ভালো হয়েছে, এরকম কিন্তু হয়ে যায়। সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম হলে জটিলতা কিন্তু বেশি সিরিয়াস হয়ে যায়। আমাদের ভয় হলো গতবার তো অনেক লোক আক্রান্ত হয়ে গেছে, 3 লাখের উপর, 3,21,000 সামথিং, বা এটা সরকারি বেসরকারি হয়তো 4-5 লাখই হয়ে গেছে না, কে জানে। এরা যদি আবার এখন আক্রান্ত হয়, সেকেন্ড টাইম বলেন, থার্ড টাইম বা ফোর্থ টাইম কারোর জন্য, তাহলে তো সিরিয়াস হওয়ার সম্ভাবনা বেশি। এই ভয়টাই কিন্তু আমাদের বেশি, যেহেতু অনেক একবার আক্রান্ত হয়েছে, তারা যদি আবার আক্রান্ত হয়, তাদের মধ্যে জটিলতাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আর কি। আরেকটা পয়েন্ট হয়তো এখনই বলা যায়, আপনার হয়তো প্রশ্ন করে আগেই বলি আমি, ডেঙ্গু তার ধরন বদলে ফেলছে। জি স্যার। তাই না? ধরন বদলে মানে কি, তার যে ক্লাসিক্যাল বা টিপিক্যাল যেগুলো লক্ষণ, ফিচারগুলো ছিল, ফিচারগুলো পাওয়া যায় না। ফিচার সবাই কম বেশি, আমাদের আগে তো রুগীরাই ডায়াগনোস করতো যে আমার মধ্যে ডেঙ্গু হয়েছে। হাই টেম্পারেচার 104-105, তাই না? এখন এরকম পাওয়া যায় না। শরীর ব্যথা, গিরে গিরে ব্যথা, মাংস ব্যথা, পিঠে ব্যথা, এটার নামই হলো ব্রেক বোন ফিভার, হাড় ভাঙ্গা জ্বর। মানে মনে এত ব্যথা যে মানে হাড় ভেঙে ফেলতেছে, তাই না? রুগীরা তো বলতো, আমাদের সেই 2000 সনের কথা মনে আছে, ধরে মনে মানুষ পিটাইতেছে, এরকম মনে হতো। এগুলো হয়। এর সঙ্গে দুর্বল বমি ভাব, এগুলো তো হতেই পারে। 4-5 দিন পরে জ্বরটা কিন্তু কমে যায়, তখন গায়ে র্যাশ উঠতে পারে, অ্যালার্জির মতো, ঘামাচির মতো, এগুলো হয়। কিন্তু এগুলোও পাওয়া যায় না। আরেকটা ওই সময় প্লেটলেট কমে যায় 4 দিন 5 দিন পরে। প্লেট কমলে রক্তক্ষরণের ঝুঁকি, যাকে বলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। যে কোনো রুগী তো বলে ব্রাশ করতে রক্ত, নাকে রক্ত, বমির সাথে রক্ত, পায়খানার সঙ্গে রক্ত, মেয়েদের বিশেষ করে পিরিয়ড চলছে তো বন্ধ হচ্ছে না, অথবা সময় হয় নাই, এরকম আর কি। প্রায় দেখা যায় এই ধরনের রুগী কিন্তু পাওয়া যায় না। দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, মানে সামান্য রুগী খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে তার পালস পাওয়া যায় না, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, প্রস্রাব নয়, জ্ঞান হারাচ্ছে, শকে, যেটাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। এইটাই কিন্তু ডেঞ্জারাস। একবার শকে চলে গেলে বাচ্চা, আমি গতবার যারা অনেকেই মারা গেছে, বিশেষ করে অনেক বাচ্চারা তো মারা গেছে, বাচ্চারা বা যারা ঝুঁকি, যাদের মধ্যে অভিভাবকরা বলছিল যে আমার বাচ্চা ভালোই ছিল, তারা কিন্তু। এটার আরেকটা কারণ হলো, কারণ নর্মাল সামান্য একটু সর্দি কাশি জ্বর হতে কেউ তো পাত্তা দেয় না, স্বাভাবিক, কাল ক্ষেপণ করে, এই নর্মাল সর্দি, এইটা আর কি আর হবে, যার জন্য প্রবলেম হয়ে যায়, ডায়াগনোসিসটা লেট হয়ে যায়, কেউ পাত্তা নেওয়ার জন্য কাল ক্ষেপণ করে, দেরি করে দেখি, আচ্ছা করতে হতে থাকে। যখন শকে চলে যায় তখন তারা বাঁচানোর জন্য এই প্রবলেমটাই কিন্তু আসলে আমার জন্য, আমরা ডাক্তার হয়তো আমরা চিন্তাই করি না বা চিন্তা করতে পারি না, বা যাদের অভিজ্ঞতা নাই তারা হয়তো দেখি, রুগীরাই তো কাছে যায়ও না। ডায়াগনোসিসটা লেট হওয়ার জন্য কিন্তু আমাদের সমস্যাটা বেশি। তাতেই প্রবলেমটা হলো লেট ডায়াগনোসিস, শকে একবার চলে গেলে আর বাঁচাতে পারি না, কারণ স্পেসিফিক তো কোনো চিকিৎসা নাই, সিমটোমেটিক সাপোর্টিভ, সেগুলো যদি টাইমলি দেওয়া না হয় তাহলে তো মানুষ মারা যেতেই পারে। এটাই কিন্তু আমাদেরকে অনেকটা শঙ্কিত করে তুলছে আর কি। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। এখন স্যার আমাদের আসলে কি করণীয় আছে, আমরা কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি? প্রথম কথা হলো, এটা তো করণীয় বলতে প্রতিকার প্রতিরোধ। তো প্রথম কথা হলো যে একটা হলো মানে জনগণ কি করবে আর প্রতিকারের জন্য কি করে। প্রতিকার বলতে শত্রু তো বললাম চিনি, এডিস ডেঙ্গু বাহিত এডিস মশা, আমাকে মশা নির্মূল করতে হবে, অর্থাৎ অ্যাডাল্ট যে মশা, যেগুলো অলরেডি মশা বড় আছে, এগুলোকে মেরে ফেলার ব্যবস্থা করতে হবে। এই একটা মশার যে ব্রিডিং প্লেস, যেখানে সে ডিম পাড়ার যায়, ডিম পাড়া মানে পানি। আচ্ছা, এখন একটা কথা বলা দরকার, যে আমরা বলতাম যে বর্ষাকালে পানি জমে, আজকাল কিন্তু আর বর্ষাকাল লাগে না, কারণ পানি তো অনেক জায়গায় জমে। আমাদের কত কনস্ট্রাকশন কাজ হচ্ছে না, পানি তো দেয়, ওখানে বিল্ডিং করছে, পানি দিয়ে রাখা হয়, কয়েকদিন 7 দিন 10 দিন, ওখানেও কিন্তু ডিম পারবে। এছাড়া রাস্তাঘাটে কত কনস্ট্রাকশন হচ্ছে, যে কোনো জায়গায় জমা পানি পেলেই কিন্তু এরা ডিম পারবে।
ইভেন যদি বৃষ্টি হয়েও যায়, ইভেন আরেকটা ব্যাপার আছে, যেমন ধরেন কেউ ডাব খায় খোসা ফালায় রাখলো, মানে পানি জল, ওর মধ্যেও মশা ডিম পারবে। চিপসের প্যাকেট আজকাল দেখবেন চা কফি খায় কিন্তু ডিসপোজেবল গ্লাস, এগুলো প্লাস্টিকের, খায় ছুঁড়ে ফেলে দিল, পানি জমলো, ওর মধ্যে কিন্তু মশার ডিম পারবে। অনেক জায়গায় দোকানে আসবে টায়ার পরে থাকে, ওগুলো যে কোনো পরিত্যক্ত হাঁড়ি পাতিল যাই বলেন, এটা হলো ঘরের বাইরে। এই মশাগুলো বাইরে ডিম পারে, এগুলো বংশবৃদ্ধি হচ্ছে। এগুলো কিন্তু আপনার আবার ঘরে যে আবার ডিম পাচ্ছে, আবার বংশবৃদ্ধি হচ্ছে। অর্থাৎ একটা হলো অ্যাডাল্ট মশা মারতে হবে, মশার বংশবৃদ্ধি কিন্তু রোধ করতে হবে। যেখানে ডিম পারে এই জায়গাগুলো ধ্বংস করতে হবে, তা নাহলে তো বংশবৃদ্ধি করতেই থাকবে। আর জনগণের একটা দায়িত্ব হলো আমাকে মশার কামড় থেকেও বাঁচাতে হবে। এটা কিন্তু দিনেই বেশি কামড়ায়, সময় বলতাম সকালে বিকেলে মশা বেশি কামড়ায়, রাতেও কিন্তু ব্রাইট লাইটে কামায়। যদি এখনকার অনেক তথ্য বলছে যে এটা রাতেও কামড়ায়, যে কোনো সময় কামড়াতে পারে। সুতরাং দিনে রাতে যখনই ঘুমান মশারি টানাবেন। বাচ্চারা বড়রা যারা বলেন ফুল হাতা জামা, ফুল হাতা প্যান্ট, মানে ফুল প্যান্ট খোলা যেন গায়ে, মশার কামড় থেকে আপনার বাঁচাতে হবে, এটার ব্যবস্থা করতে হবে। আর রোগীর জন্য যে কথাটা বলবো, যেহেতু ডেঙ্গুর মৌসুম, ডেঙ্গু যেহেতু হচ্ছে, গতবার আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়ে গেছে, কারণ এত রুগী হয়েছে গতবার, হাসপাতাল রুগীদের সয়রা কতগুলো হসপিটালে থেকে ফ্লোরে জায়গা খোলাতে পারছিল, এরকম তো একটা বাস্তবতা। জি স্যার। এই ঝুঁকি থেকে এড়ানোর জন্য জনগণের জন্য একটা কথা বলবো, যেহেতু ডেঙ্গু হচ্ছে, যে কারোরই নর্মাল একটু সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা হোক, আপনার এটাকে অবহেলা করবেন না, ডেঙ্গু টেস্টটা করাই নেবেন। ওই লক্ষণ টিপিক্যাল তো হচ্ছে না, 2-4 জনের হয়তো, মেজরিটি তো হচ্ছে না। এবং সিম্পল টেস্ট NS1 অ্যান্টিজেন বলে, 3 দিনের মধ্যে এটা পজিটিভ হতে পারে, খুব আর্লি পরে, এবং 3 দিন পরে করলে এটা আবার পজিটিভিটি কমে যাবে। সো যে কারো এরকম সামান্য যদি মনে হয় খুব একটু ব্যথা করছে, গলা ব্যথা, জরুরি শরীর ব্যথা, আপনার ডেঙ্গু টেস্ট NS1 টেস্টটা করাই নেবেন। যদি আল্লাহ না করে পজিটিভ হয়, তাহলে সুবিধাটা হলো আর্লি ডায়াগনোসিস হলো। আর্লি যদি ডায়াগনোসিস হয়, 2টা কারণে কিন্তু এই টেস্টটা করা উচিত। একটা হলো ডায়াগনোসিস করার জন্য, আরেকটা হলো যদি পজিটিভ হয় তারও যেমন চিকিৎসা লাগবে, এই রুগীটাকে আবার আইসোলেট করতে হবে আলাদা মশার নিচে, কারণ ওকে যে মশা কামড়াবে এই তো এইভাবেই মশা যতজনের কাছে ছড়াবে। অর্থাৎ এই জন্য আর্লি ডায়াগনোসিস দরকার রোগীর চিকিৎসার জন্য, এবং তার মাধ্যমে যাতে অন্যদের না ছড়ায়, এটাও কিন্তু জরুরি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। আরেকটা পয়েন্ট হলো, ধরুন পজিটিভ হলো, কারো হলো, কিছু না করলেও সে সিম্পলি রোগীদের জন্য বলে আপনার জ্বর একটু থাকলে বা শরীর প্যারাসিটামলের বাইরে কোনো পেইন কিলার খাবেন না, দোকান থেকে ইচ্ছা মতো নিজেরা অ্যান্টিবায়োটিক কিনে খান। ডাক্তার যদি মনে করে কোনো সেকেন্ডারি ইনফেকশন আছে, সেখানে হয়তো অ্যান্টিবায়োটিক দিতে পারে, সেটা অন্য কথা, নিজেরা কিনে খাবেন না। আর দ্বিতীয় কথা, মেইন চিকিৎসাটাই হলো প্রচুর লিকুইড খাওয়া, বেশি করে পানি খাওয়া, ওরসেলেন খাওয়া, ডাব খাওয়া, গ্লুকোজ খাওয়া, বা যে কোনো লিকুইড, এটা বেশি বেশি খাওয়া। এটা জরুরি। লিকুইডটা যদি খান, তখন ফ্লুইড লিকেজ তো হয়ে যায়, ফ্লুইড ব্যালেন্সটা যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু শকের ঝুঁকিটা কমানো যায়। আরেকটা হলো যদি খেতে না পারে, বমি করছে, পাতলা পায়খানা হচ্ছে, দুর্বল, কাহিল, টায়ার্ড হয়ে পড়ছে, বাচ্চার কথা বলছিলেন, একটা প্রাণচঞ্চল সুন্দর একটা বাচ্চা, ছটপট খেলাধুলা ভালোই করে, হঠাৎ দুর্বল নেতায় পড়ছে, আমরা বলি না করে কাহিল, তখন সন্দেহ করতে হবে যে ডেঙ্গু হতেও পারে। তাহলে হবে কি, এই ধরনের কিন্তু আমরা হাসপাতালে নিতে হবে, আমরা ইন্টারভেনাস ফ্লুইড দেবো আর কি। এইভাবে যদি করি, তাহলে আমাদের যে ক্যাজুয়ালিটিটা, মৃত্যুর মিছিলটা বোধ হয় এটা কমানো সম্ভব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসবে আলোচনায়, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম। আমি ডাক্তার গুলজার হোসেন উজ্জ্বল, এবং আমার সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি এমেরিটাস অধ্যাপক ডাক্তার AM আব্দুল্লাহ। আমরা আজকে কথা বলছিলাম ডেঙ্গু নিয়ে। ফের ডেঙ্গু হানা দিচ্ছেই বছর জুড়ে আমাদের, আর এই সময়টা তো আসলে একটু প্রকোপটা বেশিই থাকে। এসব বিষয় নিয়ে আমাদের কি করণীয় আছে, সেসব নিয়ে আমরা কথা বলছি। আমরা বিরতির আগে আলোচনায় ছিলাম ডেঙ্গু কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এবং কি কি করা উচিত, কিভাবে আমরা আমাদের ক্ষতিকে কমিয়ে আনতে পারি। স্যার, ভ্যাকসিন, এই ধরনের ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে ভ্যাকসিন একটা খুব কার্যকর সমাধান হতে পারে, যেটা আমরা একটা করোনার ক্ষেত্রে কিন্তু আমরা সুফল পেয়েছি। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা কেন এখনো ভ্যাকসিন পাচ্ছি না, বা সামনে কোনো সুসংবাদ আছে কিনা? এটা একটা ভালো প্রশ্ন। প্রথম কথা হলো যে ডেঙ্গুর তো 4টে সেরোটাইপ থাকে, 1, 2, 3, 4। এখনও এমন কোনো কার্যকরী ভ্যাকসিনের মাস নেই যেটা 4টের এগেনস্টেই কাজ করে। হয়তো একটা এগেনস্টে কাজ করে, একটা করে না, এরকম। তারপরে 2টা ভ্যাকসিন কিন্তু আছে, জাপানি একটা, আরেকটা আছে ধরেন ফ্রান্সের বলে। জাপানিরটাও, এটাও কিন্তু প্রবলেম যেটা হয়, এটা কিন্তু ট্রায়াল চলছে এখনও, সবাইকে দেওয়া যায় না। যেমন জাপানি যেটা হয়েছিল 6 থেকে হয়তো 45 বছর এই পর্যন্ত দেওয়া, সবাইকে 6 বছরের নিচেও দেওয়া যায় না, আর উপরেও দেওয়া যায় না, এই একটা প্রবলেম। আর যেটা ফ্রান্সের যেটা, এটাকে বলে ওটা ডেনভ্যাক্সিয়া বলে, আর জাপানিটাকে বলে কিউডেঙ্গা।
ফ্রান্সের যেটা প্রবলেমটা হলো, এটা যার একবার ডেঙ্গু হয়েছে তাকে দেওয়া যায়, তখন আগে টেস্ট করে নিতে হয়, পজিটিভ যদি হয় তখন তাকে দেয়। যদি ভুলক্রমে কারো ডেঙ্গু মানে না এমনি হয় না কিন্তু দিয়ে বসে, তাহলে আবার জটিল কোনো রিয়েকশন, ভ্যাকসিনের সাইড ইফেক্ট হতে পারে, এমনকি মারাও যেতে পারে। এবং তাদের সবাইকে দেওয়া যায় না, এটাও 6 থেকে 16 বছরে এদেরকে দেওয়া হয়। তার মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গণটিকা বলতে যাকে মেন করি আমরা, সবার জন্য দেওয়া প্রযোজ্য, এরকম কিন্তু দেওয়া যাচ্ছে না, এখনও নাই। অনেক দেশে, ব্রাজিল, ইন্দোনেশিয়া, কয়েক দেশে ট্রায়াল চলছে, কিছু কিছু তারা সাকসেস বলছে, এটা সত্য, কিন্তু এখন কিন্তু WHO অনুমোদন দেয় নাই, WHO সব দেশে কিন্তু ব্যবহার শুরু হয় নাই। সেই জন্যই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য তারা কিন্তু সচেতন আছে। আমরা করোনার সময় আমরা মনে আছে, তখন তো মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন, এবং উনি বলছিলেন কারণ করোনা টিকা যখনই আসবে যে কোনোভাবে আমরা ম্যানেজ করব, এবং মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন যে করোনার টিকা আমরা পেয়ে গেছি সময় মতো, প্রত্যেকটা মানুষ প্রায় মেজরিটি আমাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে। আমরা সবার আগে বোধহয় এশিয়ার মধ্যে আমরা এক নম্বরে ছিলাম, ভ্যাকসিন বলেন, প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসা সব দিকে 1 নম্বরে, এবং সারা পৃথিবীতে আমাদের স্থান কিন্তু 5ম, সেটা বলে। কিন্তু ডেঙ্গুর জন্য এই একটা প্রবলেম। সুতরাং আমাদের যারা স্বাস্থ্য মন্ত্রণালয় বলে তারা কিন্তু এই ব্যাপারে সতর্ক আছে। যখনই এটা WHO অনুমোদন পাবে, ওয়ার্ল্ডে অ্যাভেলেবল হবে, সব দেশে দিবে, সেফটি ডে তো আগে শিওর হতে হবে, কারণ জনগণকে তো আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারছি না। তারপর আরেকটা ভ্যাকসিন আপনি জানেন, আমাদের দেশে ICDDRBও ওই আমেরিকার একটা সংস্থার সঙ্গে তারা কিন্তু এটা কিন্তু ট্রায়ালে আছে, এটা হয়তো আরও বছর 2 লেগে যাবে আর কি, এবং তারা 3rd ফেজে আছে, এবং তারা বলে যেটা সিঙ্গল ডোজ দিলেই কাজ হয়। তার মানে এখন পর্যন্ত এক্সপেরিমেন্টাল স্টেজে কিন্তু রয়ে গেছে, মানুষকে দেওয়ার মতো অবস্থা কিন্তু হয়। ইন্ডিয়াতে একটা ভ্যাকসিনের ট্রায়াল চলছে, ওই ঘুরে ফিরে কথা, ট্রায়াল চলছে, এখনও বাজারে অ্যাভেলেবল না। গণটিকা বলতে সবাইকে দেওয়ার মতো অবস্থা কিন্তু নাই। সুতরাং এই ভ্যাকসিনটা আমাদের একটু ওয়েট করতে হবে, যখনই কোনো কার্যকরী ভ্যাকসিন বাজারে আসবে অবশ্যই আমাদের দেশের লোকজন সেটা পাবে আর কি। তার আগ পর্যন্ত যে কথাটা আগেই বললাম, আমরা শত্রু চিনি মশা, এ থেকে মারার যা যা ব্যবস্থা করা দরকার, অ্যাডাল্ট মশা, ডিম ধ্বংস, মানুষ তাকে বাঁচায় রাখা কামড় থেকে, এতে ছাড়া কিন্তু আমাদের আপাতত সামনে কোনো রাস্তা নাই এই ডেঙ্গু থেকে বাঁচার জন্য। কারণ মশা ছিল, মশা আছে, ভবিষ্যতেও বোধহয় মশা থাকবেই। সুতরাং আমাদেরকে ডেঙ্গুর সাথেই হয়তো বাঁচতে হবে আরও, যতদিন পর্যন্ত কার্যকরী কোনো টিকা না আসে, ততদিন পর্যন্ত আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে কিন্তু চলতে হবে আর কি। অনেক ধন্যবাদ স্যার। এই ডেঙ্গুর সময়ে আমাদের এক ধরনের সমস্যা দেখা দেয় যে প্লেটলেট ট্রান্সফিউশন নিয়ে বা ব্লাড ট্রান্সফিউশন নিয়ে একটা মিসইউজ অফ ব্লাড ট্রান্সফিউশন, যেটা হয়তো দরকার নেই, প্লেটলেট কমে গেল, মানুষ আতঙ্কিত হয়ে প্লেটলেট দেওয়া শুরু করলো, হয়তো এটা তো কোনো প্রয়োজন ছিল না। এখন এই বিষয়টা কিন্তু প্রতি বছরই প্রায় একই রকম চলছে দেখা যায়, মানে আমরা অনেকবার চেষ্টা করছি অনেকভাবে এটাকে করা, জনগণও আতঙ্কিত থাকে, আমাদের চিকিৎসকদের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি আছে। এই ব্যাপারে স্যার আপনার মতামত জানতে চাই। প্রথম কথা হলো যে ব্লাডের কথাটাই বলি, ব্লাড ট্রান্সফিউশন। একটা মানুষের কোনো ব্লিডিং নাই বা ব্লিডিং আছে, হিমোগ্লোবিন নর্মাল, তার তো ব্লাড দেওয়ার দরকার নাই। ব্লাড তো ডেঙ্গুর কোনো কাজ করবে না, ভাইরাসও মারবে না, কোনো বডিতে কোনো কাজ নাই। সুতরাং ব্লাড কখন দেয়, যে আমরা বলি ব্লাড ফর ব্লাড, রক্তক্ষরণ প্রচুর হয়ে গেছে, হিমোগ্লোবিন ফল করছে, সেই জায়গায় ব্লাড লাগতে পারে সিলেক্টিভ কিছুকে, যেমন কারো বমির সাথে প্রচুর রক্ত গেল, পাখার সঙ্গে রক্ত গেল, বা নাক মুখ যাই বলেন, রক্ত হিমোগ্লোবিন ফল করে, তাদের হয়তো ব্লাড লাগতে পারে সিলেক্টিভ। কিন্তু এটা তো ডেঙ্গুর সঙ্গে কোনো সম্পর্ক নাই। রক্তক্ষরণ হচ্ছে, রক্ত লস হয়ে গেছে, হিমোগ্লোবিন ফল করছে, ব্লাড দিতে পারেন। এইটা কিন্তু এখনও সেই 2000 সনেও দেখছি, এটা একটা মিসকনসেপশন জনগণও রয়ে গেছে, ডাক্তাররা আমাদের মধ্যে অনেকের মধ্যে রয়ে গেছে। ইভেন এখনও কেউ কেউ বলে ডেঙ্গু রোগী একটা হয়ে গেলেই আমাদের ডোনার রেডি, ব্লাড কটা লাগবে, খালি বলেন কখন দিব। লোকজন 4-5 জন ডোনারে কিন্তু রেডি হয়। সুতরাং জনগণের জন্য একটা কথাই বলছি, আমরা ব্লাড দেওয়ার জন্য কেউ ব্যস্ত হবেন না। কারণ যদি রক্তক্ষরণ না হয়, হিমোগ্লোবিন নর্মাল, তার ব্লাড দেওয়ার কোনো প্রয়োজনই নেই, সোজা কথা, তাই তো? কারণ এটা তো ডেঙ্গুর সঙ্গে ডেঙ্গুতে কোনো লাভ তো হবে না। সেকেন্ড, প্লেটলেট, মেজরিটি কিন্তু প্লেটলেট দরকার না, এটাও কিন্তু মিসইউজ হচ্ছে অনেকেই। এক সময় তো আরও মিসইউজ হতো, সেই 2000 সালে, তখন আমার তো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, ওই সময় প্লেটলেট যেটা দেওয়া হতো, 1 ইউনিট প্লেটলেট তৈরি করতে 4 জন ডোনার কিন্তু লাগতো ওই সময়। এখন যদি আজকাল অ্যাফারেসিস করে, একটা সিঙ্গল ডোনার দেওয়া হয়। ওই সময় দেখি তাতে প্রবলেম যেটা হয়েছে, 4টে ডোনার, 4টে লোক খুঁজে পাওয়া তো মুশকিল, তারা বেড়ামি না সুস্থ নাকি, তারপর অনেকে আনছে। 4টে রোগের তারা হরকত দিতে গিয়ে স্ক্রিনিং হতো না। স্ক্রিনিং বলতে একটা রোগীর ব্লাড যাদেরই নেবেন, WHO কিন্তু একটা গাইডলাইনও আছে, তার B ভাইরাস খাওয়া দরকার, তার C ভাইরাস খাওয়া দরকার, তার অন্যান্য কোনো রোগ আছে কি না,
এই টেস্টগুলো তো করা দরকার। তারা করে রক্ত দিতে গেলেন, দেখা যাচ্ছে বি ভাইরাসের ভ্যাকসিন তার মধ্যে ক্লিয়ার হিসেবে আছে, ঢুকে গেল তার বি ভাইরাস, সি ভাইরাস ঢুকে গেল, অন্য যে কোনো একটা রোগ, আরও রোগ আছে অনেক। তো সুতরাং এটা তো প্রবলেম হতো, ওই সময় কিন্তু এটা হয়ে গেছে। 4 জন লোক আনতো, আমি এরকম দেখছি, শুধু একটা না, একটা করতেই 4 জন লোক, যদি 2টা দেন 8 জন, 3টা দেন, এরকম করে 4 জন 20 জন রুগী আনছে, এরকম কিন্তু রুগী মানে ডোনার আর কি। তাতে অনেক প্রবলেম হতো ওই সময়, অনেক বি ভাইরাস, সি ভাইরাস, ইভেন HIV পর্যন্ত ঢুকে গেছে, এরকম ঘটনা কিন্তু আমার জানা আছে আর কি। যদিও আজকাল একটা থেকে অ্যাফারেসিস দেওয়া হয়, সবচেয়ে জগতের দরকার নেই, অথবা সিলেক্টিভ কিছু রোগীর বেলা রাখবে, রেগুলার হলেই দিতে হবে, প্লেটলেট একটু কমলেই সবাই দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যায়। এটা কিন্তু কমপ্লিটলি একটা আননেসেসারি জিনিস। মেজরিটি কিছু নর্মালি, যেমন ক্লাসিক্যালের বেলায় 4 দিন 5 দিন প্লেটলেট ফল খাবার দেন, 6-7 দিন কিন্তু ন্যাচারাল চিকিৎসা না নিলেও কিন্তু পারে। সুতরাং মেজরিটি তো লাগে না। আর যতই প্লেটের লেভেল ফ্যাক্টর তো বেশিক্ষণ কিন্তু থাকে না, অনেকে রিপিটেড দেয়, অ্যান্টিবডি ডেভেলপ করে, যতই দেয় দেখে দেয়, আরে অনেকে রোগী বলছে 2-3টা প্লেটলেট নিলাম, 3টা ইউনিট বাড়লো না, আবার কমে যাচ্ছে, ওই যে অ্যান্টিবডি ডেভেলপ আরও ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সুতরাং এটা জনগণের জন্য একটা কথা বলছি, প্রথম কথা আপনি ব্যস্ত হবেন না, ব্লাড দেওয়ার জন্য তো নয়, প্লেটলেটও তো অধিকাংশ রোগীর জন্য কিন্তু লাগে, এটা সত্য। এবং প্লেটলেট যে শক তো আর প্রিভেন্ট করবে না, আমাদের দরকার রোগী যেন শকে চলে না যায়, আগেই আমরা যা যা করা দরকার যদি করতে পারি, তাহলে কিন্তু মৃত্যুর মিছিলে এই লোকজনটা একটু কমাইতে পারি। কিন্তু আমরা এটা কিন্তু ইম্পর্টেন্ট। ডেঙ্গুর সতর্ক সংকেতগুলো কি আছে, মানে কোন ধরনের চিহ্ন থাকলে তাকে হাসপাতালে নিতে হবে? এটা কোম্পানি যেমন ধরনের যে একটা হলো যে ইমিডিয়েটলি বোঝা যায় না, হঠাৎ করে খারাপ হয়ে যায়, এটা তো একটা প্রবলেম আছেই। সুতরাং টেস্টগুলো সবাই আয় করে নেবেন। মূল কথা হলো যে কারো বিশেষ করে যারা, তার আগে বলতে হয় কারা ঝুঁকির মধ্যে বেশি। যেমন ছোটো বাচ্চারা ঝুঁকি, তাদের বডি রেজিস্ট্যান্স কম, বয়স্ক মানুষ তারা ঝুঁকির মধ্যে থাকে, এবং যারা কোমরবিডিটিতে ভোগে, বিভিন্ন রোগে ভোগে, কারো কিডনি রোগী, লিভারের রোগী, ক্যান্সারের রোগী, প্রেগনেন্ট, গর্ভবতী মহিলারা আরও ভেরি ইম্পর্টেন্ট, বাচ্চার জন্য, মায়ের জন্য। তারপরে ধরেন হার্টের রোগী, এই ধরনের রোগী বা স্ট্রোকের রোগী, তাদের ঝুঁকিটা কিন্তু বেশি। তাদের যদি NH1 পজিটিভ পাওয়া যায়, ডেঙ্গু যদি হয়ে যায়, তাদের কিন্তু হাসপাতালে নিয়ে ভর্তি হওয়া উচিত। হাসপাতালে চিকিৎসা নিলে ঝুঁকি, কারণ ঘরে বসে তারা চিকিৎসা নিতে পারবে না আর কি। এই জিনিসটা সবার জন্য মনে রাখতে হবে। সিম্পল যেটা, খেতে পারে না, বমি করছে, পাতলা পায়খানা, তাদের ঘরে থাকা কিন্তু ঠিক না। আর গর্ভবতী মহিলার কিন্তু অবশ্যই ভর্তি হওয়া উচিত, কারণ আমাদের বাচ্চারও তো, গর্ভস্থ যে বাচ্চা, তারা অনেকে বাচ্চা ভিতরে পেটের মধ্যে, মানে মায়ের জরায়ের মধ্যে মারাও যেতে পারে, মিসক্যারেজ হতে পারে, ব্লিডিং হতে পারে, অনেক ঝুঁকি কিন্তু রয়ে গেছে। তাদের কিন্তু আপনার ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, হাসপাতালে কিন্তু ভর্তি হওয়া উচিত, ভর্তি হতে হবে আর কি। অনেক ধন্যবাদ স্যার। একটু সমসাময়িক একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে প্রচণ্ড দাবদাহ এবং আবারও একটা হিট ওয়েভ আসছে। গত 2 সপ্তাহ আগে একটা প্রচণ্ড হিট ওয়েভ গেছে, যেখানে কিনা 42-43 ডিগ্রি পর্যন্ত আমাদের তাপমাত্রা উঠেছে। তো এই যে আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটি আসলে মানে কেন এরকম হচ্ছে, এবং আমাদের অনেক রোগী কিন্তু হিট স্ট্রোকে মারাও গেছে। তো সেখান থেকে কি করে আমরা ভালো থাকতে পারি? প্রথমত তো আমরা কিছুদিন আগে তো আমরা প্রচণ্ড তাপদাহের একটা ধাক্কা তো আমরা খেলাম, এবং বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় কিন্তু এই তাপমাত্রা ছিল অনেক জায়গায়, 43-44 এরকমও কিন্তু হয়েছে। এর আগে 1972 সনে নাকি কয়েকদিনের জন্য তাপমাত্রা 45 ডিগ্রি 45 ডিগ্রি ছাড়াই গেছিলো, সেটা অনেকে 72 সনে, কত 8 বা 15 মে এরকম আর কি। কতবার কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেম হয়ে গেছে। এবারে কিন্তু আবার শুরু হয়ে গেছে, অলরেডি আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে সামনে হয়তো হিট আর বাড়তেও পারে। অলরেডি আপনি জানেন হিট অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। আজকে 2টে জেলায় 2 জন কিন্তু হিট স্ট্রোকে মারাও গেছে আর কি। সুতরাং এটা তো আমাদের জন্য আরেকটা অ্যালার্মিং। তো তার মানে একটা হলো ডেঙ্গুর জন্য আমরা টেনশন করছি, আবার হিটের জন্য এটাও কিন্তু প্রবলেম। এবং শুধু তাই না, আমাদের আরেকটা ভয় আছে যে হিট হয়তো পার হবে, আবার বৃষ্টিপাত হয়তো হবে, আবার ডেঙ্গু হয়তো বাড়বে। সব মিলিয়ে আমরা আছি। প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতের বাইরে, এটা সত্য। তবে এটাও সত্য, মনুষ্য সৃষ্ট দুর্যোগ কিন্তু রয়ে গেছে। জি স্যার। যেমন আপনি একটা কথা বললেন যে হিটের এই তারতম্যটা কেন হচ্ছে, এটা শুধু বাংলাদেশে কিন্তু না, সারা পৃথিবীব্যাপী বৈশ্বিক সমস্যা বলতে পারেন, যে জলবায়ুর পরিবর্তন, হিটের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু অনেক কারণ কিন্তু রয়ে গেছে। কারণ যদি দু একটা আমি বলতে চাই, প্রথম কথা ধরেন পৃথিবী তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি তো হচ্ছে, শিল্প কারখানা প্রচুর বাড়ছে, প্রচুর সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ কিন্তু অত দেয় না। যারা বড় বড় দেশ, ওদের দেশ শিল্প তো বেশি, এবং তারা তো তাপ ছড়াচ্ছে এই শিল্পগুলো থেকে। সুতরাং এটা তো একটা কারণ বটেই। এটা যদি আমাদের সেটা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু বেশি দায়ী না, দায়ী কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা বড় বড় দেশগুলো। আরেকটা পয়েন্ট, গাড়ির সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে, এবং গাড়ি বিভিন্ন রকমের, কার থেকে শুরু করে
একবারে বাস, তারপরে মাইক্রো বাস বা ওরকম, এর মধ্যে অনেকবার কোয়ালিটি নিয়েও প্রশ্ন আছে, ধোঁয়া ছড়াচ্ছে, হিট ছড়াচ্ছে, কত কিছু, এসি এত বেড়ে গাড়ি, গেছে। এসি এটাও বেড়ে যাচ্ছে, গাড়ির কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে। এয়ার কন্ডিশন নিয়ে আজকাল ঢাকা শহরে তো প্রচুর জি স্যার, এগুলো তো প্রচুর হিট ছাড়ছে বাইরে, জি স্যার। তাতেও তো বেড়ে যাচ্ছে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, গাছপালা কিন্তু কেটে শাওয়ার করতেছি আমরা। গাছ কিন্তু হিট অ্যাবজর্পশন করে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু গাছ নেই, আমাদের অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, এটা ব্যালেন্স করে গাছে কিন্তু এটা অ্যাবজর্ব করে। যেমন ঢাকা শহরে যদি মনে করেন 20-25% গাছ বা সবুজ দরকার, কিন্তু অ্যাভারেজ আছে কিন্তু 8%। এবং এটা হয়তো দরকার, কিন্তু আমরা কিন্তু চিন্তাও করি না যে গাছ সমানে কাটতেছি, আর যে এই যে প্রাকৃতিক ভারসাম্য যে নষ্ট হচ্ছে, এটা তো অনেকে বুঝতে চাচ্ছি না। ডেভেলপমেন্টের জন্য করতে হবে, কেউ বলে যে গাছ একটা কেটে আবার নতুন করে লাগাচ্ছে, এই লাগাচ্ছে, এটা হয়তো 10-15 বছর তো লাগবে। একটা যেটা বড় আছে এটাকে রেখে কীভাবে করা যায়, এই চিন্তা কিন্তু অনেকেই করছি না, সেটাও একটা ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার বলতেই হয়, ব্যালেন্স মেনটেন করার জন্য পুকুর, নদী, নালা, খাল, বিল, ডুবা এগুলো সব ফিল আপ করে সব মাল্টি স্টেট বিল্ডিং, কিন্তু বিল্ডিং হচ্ছে, আবাসন প্রকল্প, এটা যে কত জরুরি, এটা যে দরকার, এটা তো অনেকে ফিল করছি না। আজকাল তো নদী তার নাব্যতা কিন্তু হারিয়ে ফেলছে। নদীগুলো এমন হয়ে গেছে, যখন একটু বর্ষা হয় সামান্য নদী উপচে যায়, আর যখন বর্ষা থাকে না একেবারে শুকিয়ে কাঠ, কোনো খবর থাকে না। এটা যে প্রাকৃতিক ব্যালেন্স যে নষ্ট হচ্ছে, এই ব্যাপারে কিন্তু অনেকের হয়তো আমরা জানি বা জানি না, বা করি না, বা ব্যক্তি স্বার্থে অনেকেই যেগুলো বিসর্জন দিচ্ছে, এগুলো কিন্তু যে তাপমাত্রা তারতম্যের অন্যতম কারণ, কিন্তু শুধু আমাদের সারা পৃথিবীতেই। এবং এগুলোর জন্য মানে একটা হলো যে আমি যেটা বললাম যে দুর্যোগ, এটা হলো প্রাকৃতিক দুর্যোগ, এটা হলো মনুষ্য সৃষ্ট, মানুষের দ্বারা তৈরি দুর্যোগ। সুতরাং প্রাকৃতিকভাবে যেগুলো হচ্ছে মানুষের হয়তো হাত নাই, কিন্তু আমাদের নিজস্ব তৈরি যেগুলো আমরা করছি, এগুলো যদি আমরা মেনটেন করতে না পারি, তাহলে তো আগামীতে আরও কিন্তু বাড়তেই থাকবে, অবস্থা কিন্তু ভয়াবহ হবে। একটা পয়েন্ট বলি, যেহেতু হিটের কথাটা একটা বললেন, এই তাপমাত্রার মানুষের সবচেয়ে একটা হিটস্ট্রোকের কথাটা আলছিল, এটা বোধহয় বলা উচিত। হিটস্ট্রোক, প্রথম কথা হিটস্ট্রোক কী, কাকে বলে, কেন, কীভাবে প্রতিরোধ করা যায়, এটাও জরুরি আর কি। হিটস্ট্রোকের মানেটা হলো অনেকক্ষণ যারা দীর্ঘ সময়, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় রোদের মধ্যে কাজকর্ম বা যে কোনো বাধ্যহিকর কাজ যে কোনো কারো রোদে থাকে, নর্মালি হয় কি, যখন এই তাপমাত্রা বাড়তে থাকে, বডির টেম্পারেচার, বাইরের টেম্পারেচার সঙ্গে বডিরও বাড়বে, বডি কিন্তু ঘাম দেয়, বডিটা ব্যালেন্স করার চেষ্টা করে, অর্থাৎ বেশি তাপ বডিতে বাড়ছে, ঘাম দিয়ে এটা কমায় আনে, এটা কিন্তু নর্মালি হয়, ফিজিওলজিক্যাল বলি আমরা। হিটস্ট্রোক হয় তখনই দীর্ঘক্ষণ কাজ করলেন, এই যে ঘাম, একটা পর্যায়ে ঘাম কিন্তু বন্ধ হয়ে যায়, ঘাম বদলে বডির টেম্পারেচার বেড়ে যাচ্ছে। যদি ফারেনহাইটে বলেন 104-5 ডিগ্রি ফারেনহাইট ক্রস, অথবা সেন্টিগ্রেডে 40 ডিগ্রি, অর্থাৎ হাই টেম্পারেচার বডিতে, কিন্তু ঘাম বন্ধ। এই যে অবস্থা, এই সময় হয় কি, শুরুতে হিট এক্সহশন, হিট ক্র্যাম্প বলে, মাংসগুলো খিচে আছে, হাড়গুলো খিচে, মাথা ঘোরা, বমি, এগুলো হতে পারে। পরের দিকে এক্সহস্টেড, হিট এক্সহশন বলে, ওই ক্লান্তি, টায়ার, ভালো লাগে না, ওই বিড়বিড় কথা, উল্টা পাল্টা এসব বলে, বমি ভাব, বমি হয়ে যায়, একটা পর্যায়ে ওই কিন্তু অজ্ঞান হয়ে যায় আক্রান্ত ব্যক্তি, এটিকেই বলে হিটস্ট্রোক। এবং এটা ডেঞ্জারাস, এটা মেডিকেল ইমার্জেন্সি। জি স্যার, আমরা এই বিষয়টা নিয়ে আরও কথা বলবো স্যার, আমরা একটু বিরতি নিচ্ছি। অবশ্যই। প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটু বিরতি নেবার, আমরা বিরতি নিচ্ছি, তবে ফিরে আসবো খুবই শীঘ্রই, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন এমিরেটাস অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। আমরা কথা বলছিলাম ফের ডেঙ্গু নিয়ে, পাশাপাশি আমরা কথা বলছি আমাদের হিট স্ট্রোক এবং এই সময়ের যে স্বাস্থ্য সমস্যাগুলো আছে সেসব নিয়েও। বিরতির আগে আমরা কথা বলছিলাম স্যার, হিট স্ট্রোক কী সেটি সম্পর্কে খুব সুন্দর একটি স্বচ্ছ ধারণা আমাদেরকে দিলেন। শরীরের যে তাপকে সয়ে নেওয়ার যে সামর্থ্য, নিয়ন্ত্রণ করার যে ক্ষমতাটা, সেটা নষ্ট হয়ে যায়। এই হিট স্ট্রোকে থেকে বাঁচার উপায় কি, মানে প্রতিরোধের উপায়? পয়েন্ট, তার আগে একটা পয়েন্ট অ্যাড করি, হিট স্ট্রোক কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। জি। এবং আজকেও 2 জন মারা গেছে। মেডিকেল ইমার্জেন্সি মাইন্ডটা হলো যদি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট নেওয়া না হয়, তাহলে তো বাঁচানো যাবে না। সবচেয়ে কথা, যেমন এ তো প্রায় তো পেরিফেরা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এটা হচ্ছে, তো যে কোনো লোক, দিনমজুর বলেন, রিক্সাওয়ালা বলেন, খেতে খামারে যারা কাজ করে, হয়তো রোদের মধ্যে কাজ করতেছে, সমান একটা না আছে, এই খবরই নেই, তো তার তো ওই জায়গায় চিকিৎসার হয়তো সুযোগও তো না, এটা তো প্রবলেম। সেজন্য আমাদের এটা সবচেয়ে জরুরি হলো প্রতিরোধ, যাতে আক্রান্ত না হয়। তারপরও বলা যায় যে আক্রান্ত হলে কী করবেন, পরে আসছে, যে প্রতিরোধটা আমি জোর দিচ্ছি বেশি। প্রথম কথা হলো, যেহেতু গরম পড়ছে, জনগণের জন্য একটা মেসেজ, প্রথম কথা হলো অযথা অপ্রয়োজনে কেউ বাইরে যাবেন না, রোদে যাবেন না, সোজা কথা, অযথা দরকার না পড়লে যাবেন না। যেমন আগে আমার মনে হয় ছোটোবেলা
গ্রামেগঞ্জে কৃষকরা যে কাজ করতো, জমিতে হাল বাইতো রাত 2টা-3টার সময়, ওইটা সকালের মধ্যে হাল বাওয়া শেষ। মানে রোদ থেকে কাজটা অ্যাভয়েড করা যতটুকু সম্ভব, যদি পারেন তো আপনার কাজটা সকালে বিকেলে বা রাতে করে নেন, প্রখর রোদের মধ্যে অ্যাভয়েড করা। সেকেন্ড পয়েন্ট হলো, যাদের পেটের দেয় বাইরে হয়ে বাধ্য হয়তো কাজ করতে হচ্ছে, কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, রিক্সাওয়ালা, মজুর, এই যে পরিবহন শ্রমিক, কনস্ট্রাকশন, রোদে কাজ করতে হয়, গ্রামে কৃষকরা কাজ করছে খেতে খামারে, তাদের জন্য প্রথম কথা হলো যে ছাতা নেবেন, ছাতা ছাড়া কেউ বাইরে যাবেন না, বা মাথায় ঢাকনার মতো কিছু ক্যাপ আছে বড়, মাইতেল বলে, তালপাতা দিয়ে মানে বড় করে দেওয়া যায়, মাথার মানে হিট থেকে নিজেকে বাঁচানো, এই একটা। 2 নম্বর হলো যে কাপড়গুলো একটু লুজ পরলে ভালো, টাইট কাপড় না পরা। একটানা রোদে কাজ করবেন না। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রোদে কাজ করেন, কিছুক্ষণ ছায়াতে আসবেন, একটানা না। অনেকে মনে করে কাজ ধরছে, কাজটা শেষ করে ছায়াতে যাবো, এরকম না, কিছুক্ষণ পরপর ছায়াযুক্ত স্থানে যেতে হবে, চেঞ্জ করা, এই একটা। তৃতীয় কথা হলো, যেহেতু রোদের মধ্যে ঘাম দেয়, তো ঘামলে পানির লস হয়, ডিহাইড্রেশন বলে, পানি শূন্যতা, এটা হয়। পানির সাথে আবার লবণও কিন্তু বের হয়ে যায়, এই জন্য একটু পরপর বেশি করে পানি পান করবেন। ভালো হয় যে পানিতে লবণ মিশ্রিত পানি, এই খাওয়ার যে লবণ মিশিয়ে নিলে হয়, যতটুকু মুখে মজা লাগে। ইচ্ছা হলে কেউ স্যালাইন খেতে পারেন, ডাব খেতে পারেন, অন্য যে কোনো ফলমূলের রস, অর্থাৎ লিকুইডটা বেশি বাড়াইতে হবে, একটু লবণ মিশ্রিত, তাহলে কিন্তু পানির শূন্যতাটা কমে যাবে। কারণ পানির শূন্যতা যদি হয়, ডিহাইড্রেশন যদি হবে, পালস কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, প্রস্রাব কমে যাবে, ওই যে মাথা ভুবু, দুর্বল, কাহি, টায়ার, অবসাদ, এগুলো লাগবে, এক পর্যায়ে তো আরও খারাপ লাগতে পারে। এগুলো দূর করার জন্য এটা কিন্তু সবই জরুরি। সবচেয়ে জরুরি, বাইরে যাবেন না রোদের মধ্যে প্রয়োজন ছাড়া, বেশি বেশি পানি পান করবেন। সবচেয়ে আরেকটা জরুরি হলো, এই যে শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, বা রাস্তাঘাটে অনেকে ইট ভাঙছে, পাথর ভাঙে, তৃষ্ণার্ত হয়ে রাস্তাঘাটের কত যে শরবত পাওয়া যায়, সবাই জানেন, এটা গুড়ের শরবত, আখের শরবত, নানান ধরনের শরবত, এবং এগুলো কি কত করে স্বাস্থ্যসম্মত কিনা, এই পানিটা কি পরিষ্কার মতো জানি না, তাদের জন্য রিকোয়েস্ট, আপনার এই বাইরের উল্টাপাল্টা এগুলো খাবেন না। সবচেয়ে ভালো নিজেরা ঘরে টকবক করে ফুটাইয়ে যে কোনোভাবে পানিটা এনে, আজকাল তো অনেক প্লাস্টিকের জার বা বোতল কত কিছু, এই নিজেরটা পান, এটা কিন্তু সবচেয়ে। কারণ ওই যে বাইরে উল্টাপাল্টা খেয়ে, ইভেন খাওয়া দাওয়া তো বাইরে অনেকের করে, খোলামেলা ধোলা পড়ছে, মাছি পড়ছে, কত এমনি তো ঢাকায় এয়ার পলিউশন হাইয়েস্ট, এইগুলো খেয়ে পানি বাহিত বা খাদ্য বাহিত রোগ কিন্তু বেড়ে যাচ্ছে, ডায়রিয়া জনিত রোগ, বমিবাত, কলেরাও হচ্ছে। গত আপনার অভিজ্ঞতা আছে, অনেক কলেরা রোগ কিন্তু ছিল, প্রত্যেকে ছিল, আবার কলেরা ফিরে আসছে, অনেকদিন দেশে কলেরা ছিল না। সুতরাং পানিবাহিত রোগ, ডায়রিয়া জনিত রোগ আছে, এছাড়াও আছে যেমন পানি দিয়ে আপনি জন্ডিসের যে ভাইরাস, এই ভাইরাস তো পানিবাহিত, এগুলো হচ্ছে। টাইফয়েড হচ্ছে, প্যারাটাইফয়েড হচ্ছে। আবার অনেকে করে কি, খুব ঠান্ডা খায়, বরফ মিশে, আজকে এগুলো খাই, আবার ঠান্ডা জনিত রোগ বাড়ছে, বিশেষ করে বাচ্চাদের। যে প্রচন্ড গরমের মধ্যে স্যার এরকম বরফ দেওয়া খাবার হঠাৎ করে, এটাও তো ঠিক না। এর বাইরে গরম, ভিতরে ঠান্ডা ঢোকা, নিজে ইমব্যালেন্স, টনসিলাইটিস হচ্ছে, ফ্যারেঞ্জাইটিস হচ্ছে, নিউমোনিয়া। অনেক বাচ্চা কিন্তু নিউমোনিয়া রোগে অনেক আক্রান্ত ভর্তি হচ্ছে, বাচ্চারা, বয়স্করা, হসপিটাল রোগীতে সবাই লাভ। সুতরাং এগুলো তো কেয়ারফুল হতে হবে আমাদের আর কি। এই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে তাপমাত্রা জনিত যেটা প্রাকৃতিক দুর্যোগ, এর থেকে তো নিজেদেরকে রক্ষা করতে হবে। এই ব্যাপারে সবচেয়ে ডেঞ্জার হলো হিট স্ট্রোক। তো যেগুলো বলে, এগুলো যদি আমরা অনেকটা মেনে চলি, তাহলে এই যে আমাদের যে জটিলতা, এগুলোতে কিন্তু বাঁচা সম্ভব। কারণ বিশেষ করে যারা ঝুঁকির মধ্যে, ছোটো বাচ্চারাও ঝুঁকির মধ্যে, বয়স্করাও ঝুঁকির মধ্যে, এবং হাসপাতাল রোগীদের সয়লাভ হয়ে গেছে করে, বেডের চেয়ে 3-4 গুণ রোগী ভর্তি হচ্ছে আর কি, প্রচুর হচ্ছে আর কি। সেই জন্য সবারকে একটু সচেতনতা যদি না থাকে, আমরা সতর্ক না হই, তাহলে রোগে আক্রান্ত হয়ে যাওয়া মানে কি, নিজে ভোগান্তি, ফ্যামিলিতে ভোগান্তি, আর্থিক ক্ষতি, অনেকগুলো সমস্যা। তো এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। হিট স্ট্রোকের মানে ইমিডিয়েট চিকিৎসা যেটা মনে করেন হাতের কাছে ব্যবহার করা যায়, আক্রান্ত হয়েই যায়। প্রথম কথা হলো, যদি যে আক্রান্ত ব্যক্তি যদি বুঝতে পারে তার খারাপ লাগছে, কাহিল লাগছে, ক্র্যাম্প হচ্ছে, সাথে সাথে কিন্তু উনি ছায়াতে আসবেন, বিশেষ করে পানি পান করবেন, লবণযুক্ত পানি। আর অজ্ঞান হয়ে গেলে তখন তো তার তো আর হুঁশ থাকবে না, আশেপাশে যারা, তাকে ইমিডিয়েটলি ছায়াযুক্ত স্থানে নিয়ে আসবেন, কাপড় চোখগুলো খুলে দেবেন, গায়ে স্প্রে করেন পানিতে, তোয়ালে ভিজায় বা যে কোনো গামছা ভিজে হোল বডিতে বারবার মুছাই দেবেন। যদি মুখে খেতে পাওয়ার মতো জ্ঞান তার থাকে, তাহলে মুখে লিকুইড বেশি খাওয়াইতে হবে, আর তা নাহলে তো ইন্টারভেনাস ফ্লুইড দিতে হবে, এটা জরুরি। আরেকটা হলো, ছায়াযুক্ত স্থানে যদি সম্ভব হয়, আশেপাশে কোনো ঘর বাড়ি থেকে এসি থাকে দিতে পারেন, ফ্যান থাকলে ফ্যান চালাতে পারেন, তাও না থাকলে অন্তত তালপাতার পাখা দিয়েও তা কিন্তু বাতাস করে তার হিটটা কিন্তু কমিয়ে আনতে হবে, গাটা মুছাই দিতে হবে। অনেকেই বলে যে যদি এরকম সম্ভব হয়, আইস নিয়ে, মানে এই যে এগুলো এক্সিলার মধ্যে এগুলো দিতে পারে নাকি, সেগুলো মানে তার টেম্পারেচার কমানোর জন্য যা যা করা দরকার।
তার চেয়েও জরুরি হলো অজ্ঞান হলে হাসপাতালে নিতে হবে, কারণ সেখানে হয়তো অক্সিজেন লাগবে, আইভি ফ্লুইড দিতে হবে, প্রয়োজনে আইসিইউ লাগবে, এগুলো সেখানে সুযোগ যেখানে আছে সেখানে তো সুযোগটা নিতে হবে, কিন্তু যেখানে সুযোগ নাই সেখানে যতটুকু সম্ভব এগুলো করতে হবে। এবং তারপরেও কিন্তু অনেক লোক মারা যায়, এবং যারা মারা যাচ্ছে বলতে পারেন তার চিকিৎসাই হয় নাই। প্রান্তিক জনগোষ্ঠী মাঠের মধ্যে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, মারাই গেছে। এই জন্যই বলছি প্রতিকারটা বা প্রতিরোধমূলক ব্যবস্থাটা নেওয়া সবচেয়ে জরুরি, কারণ হয়ে গেলে সিরিয়াস তখন তো মুশকিল হয়ে যায়। স্যার, ডেঙ্গু মোকাবেলায় আমাদের তো সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে আপনি সরকারের খুব কাছাকাছি থাকেন বা আপনার অবস্থান। ডেঙ্গু মোকাবেলায় আমাদের আরও কি কি করবার আছে বা সামনে আমরা আরও কোনো পদক্ষেপ নিতে পারি কিনা? না, প্রথম কথা হচ্ছে মশা মারার প্রতিরোধ যা যা করা দরকার তার ব্যবস্থা করতে হবে। কারণ আমি তো প্রত্যেকবার একটা কথা বলি, আপনার এখানেও কিন্তু বলে গেছি আমি এর আগেও, কেউ কীভাবে নিচে জানি না, কারণ এটা তো আর শুধু শহর কেন্দ্রিক না, কিন্তু ওই সময় এরা কিন্তু সিটি কর্পোরেশনই হতো আর কি। আগে দেখতাম ওই যখন মশা মানে ডেঙ্গু শুরু হয় তখন মশা মারার তোড়জোড় হয়ে যায়, সারা বছর তো খবর থাকে না, কিন্তু মশাবাহিত রোগ। সুতরাং আমাদেরকে সারা বছরব্যাপী মশক নিধনের কার্যক্রম চালিয়ে দিতে হবে, এটা হলো মেন। এটা যদি আমরা না করি, এই মশা এখন ডেঙ্গু শুরু হলো আর মশা মারা শুরু হলো, তারপর আর খবর নেই, তাহলে তো আর হলে না আর কি। আর এর মধ্যে একটু সমন্বয় দরকার, কারণ এটা তো প্রশাসনের একার দায়িত্ব না, এটাও কিন্তু সত্য। আপনারও আমারও দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে। আর সমন্বয় যদি না, যেমন ঢাকা যদি মনে করেন, ঢাকা তো দুইটা উত্তর নর্থ আর সাউথ আছে, এখন শুধু সাউথ মশা মারলো, নর্থ খবর নাই, তাহলে তো হয় না। মশা তো ওর পাসপোর্ট ভিসাও লাগবে না, নর্থে মারলে সব মশা দৌড়ে সাউথে বা সাউথ মশা। সুতরাং এই দুজনের মধ্যে কিন্তু সমন্বয় দরকার, না হলে তো এটা পারবেন না আপনি। আরেকটা হলো, আমি শুধু ঢাকার কথা বলছি, অন্যান্য বড় বড় শহরে একই অবস্থা। আরেকটা যেমন ঢাকা শহরের কথাই বলি, সবগুলো এরিয়া কিন্তু সিটি কর্পোরেশনের আন্ডারে না। এখানে রাজুক আছে, ভূমি মন্ত্রণালয় আসে, তাই না, স্থানীয় প্রশাসন মন্ত্রণালয় আছে, তারপরে যে এয়ারপোর্ট আছে, কিন্তু আলাদা কিন্তু অথরিটি, ক্যান্টনমেন্ট আলাদা, কিন্তু এদের মধ্যে কিন্তু সমন্বয় দরকার। যদি সামনে সমন্বয়ের মাধ্যমে না করেন, এক জায়গায় মশা মারে এক জায়গায়, তাহলে কিন্তু মশা এরকম এই স্প্রেড করতেই থাকবে। এই ব্যাপারেও কিন্তু আরেকটা যে হলো, জনগণও কিন্তু তার দায়িত্ব অপরিসীম। শুধু সিটি কর্পোরেশনের দোষ দিয়ে আমরা খালাস তাও কিন্তু না। আপনার ঘর বাড়ি আমাকেই পরিষ্কার করতে হবে। আমি খেয়াল রাখবো আমার ঘরে কোথাও যেন 3 থেকে 5 দিন বেশি জমা পানি না থাকে, যে কোনোখানেই, যে কোনো পাত্র বলেন, এসি বলেন, ফ্রিজ বলেন, ছাদ বলেন, ঘরের চতুর্পাশে, এটা কিন্তু আমাদের পরিষ্কার করতেই হবে, তাহলে মশাটা কমে আসবে আর কি। এবং নিজেকে মশার কামড় থেকেও বাঁচাইতে, যখন ঘুমাবেন মশারি টানাবেন, যেগুলো বললাম, জামাগুলো ফুল হাতা এগুলো করতে হবে, মশা স্প্রে যতটুকু সম্ভব এগুলো করতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে এবং ঘরের বাইরে যেগুলো সিটি কর্পোরেশনের কাজ বা প্রশাসনের কাজ, যেটা বললাম, কোথাও যেন খোলা কোনো পট পরে না থাকে, পাত্র মধ্যে পানি জমলেই মশা ডিম পারবে। এবং আমার মনে হয় এইসব মানে নিয়ন্ত্রণ করবার জন্য একটি বিশেষ অভিযান বা বিশেষ কোনো টাস্ক ফোর্স যদি গঠন করা যায়। একটা দিয়ে তো হবে না, আজকাল তো সবচেয়ে বলে গ্রামে গঞ্জেও তো ছড়াই গেছে। সেই জন্য আমি একটা পয়েন্ট বলি, জনসচেতনতা বাড়ানোর জন্য জনসম্পৃক্ততা বাড়াইতে হবে। যেমন মানুষের মধ্যে হেলথ এডুকেশন, হেলথ সম্বন্ধে, আপনি যেমন আজকে সুন্দর আপনি একটা অনুষ্ঠান করছেন, আমি তো নেক্সাস টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম অনুষ্ঠান করার জন্য। আপনাদের মাধ্যমে তো মানুষের মধ্যে চলছে, আমি তো অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং জনসম্পৃক্ততা বলতে সর্বস্তরের জনগণ সমাজের এর মধ্যে ইনভলভ করতে হবে, ছাত্র, শিক্ষক, যুবক, জনপ্রতিনিধি, ইভেন আমি তো বলি যে ধর্মগুরু যারা, মসজিদের ইমাম সাহেব সপ্তাহে খুতবাতেও কিন্তু বলতে পারে, অন্যান্য ধর্মের গুরু, তারাও তাতে কথা মানুষ শুনবে এবং মানুষ সচেতন হবে, সতর্ক হবে। তাহলে আমরা কিন্তু ডেঙ্গু থেকে আমাদেরকে নির্মূল না করতে পারলেও নিয়ন্ত্রণটা কিন্তু অসম্ভব না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। আপনার দৈনন্দিন যে কর্মব্যস্ততা, এর মাঝখান থেকে আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, এর জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনারা আমাদের এই আজকে যে আলোচনাগুলো হলো তা আপনাদের সচেতনতা তৈরিতে কিছুটা হলেও ভূমিকা রাখবে। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।